নমস্কার, আমার কবিতা পাঠ চ্যানেলে শুনতে থাকুন গল্প ঘরে ফেরা। নীলু হাঁক পাড়ে, হেই বাবা, দমের দান, বাজির খেলা, জাহাজ কাটার উইতন ইস্কাপনের দান রে ভাই। নীলুর বলিষ্ঠ সতেজ দেহটা ওই ঘুঁটির ছন্দে যেন কেঁপে কেঁপে উঠছে। চেয়ে দেখছে ওই জুয়ার ছকের দিকে। চারিপাশে ভিড় আর ভিড়, এক গুণ দিলে দুগুণ পাবে। ইদিলপুরের মেলার গমগমে ভিড়ের মধ্যে বহু চাষি লোকজন এসে জমেছে। জুয়ার ছকে টাকা আধুলি 2 টাকার নোট পড়ছে। এক এক ঘরে বেশ কিছু টাকা পয়সা জমেছে। ওদিকে ধূসর রঙে চাদর জড়িয়ে বসে আছে মদন। কার্বাইডের বাতি জ্বলছে। ওর নজর ছকের দিকে। আর ভূষণ ওই ভিড়েরই সামিল হয়ে ফুক করে বিড়ি টানছে। শীতের রাত, মাঠের মধ্যে বেশ কিছুটা আমজাম গাছের জটলা। ইদিলপুরের মেলা বসে ওইখানেই। ভূষণের নজর অন্যদিকে। মেলার কর্তৃপক্ষকে কিছু সেলামি দিয়ে ওরা বসেছে, কিন্তু পুলিশের লোকজন এসে পড়লেই বিপদ। অবশ্য এখনো তেমন কিছু দেখেননি। ভূষণ এদিকে ওদিকে নজর রাখছে, তেমন কিছু দেখলে ওর সিটি বেজে উঠবে। সেই মুহূর্তে ওরা জোর ছক গুটিয়ে সরে পড়বে। অবশ্য সরে পড়াটা কঠিন কাজ। চলতি বাজির ছকে পড়েছে টাকা আধুলি পয়সা। নীলুও দেখেছে সেটা। ইদিলপুরের ধান পাট বিক্রির কাঁচা টাকা বেশ কিছুই তুলে নেবে সে। দান পড়েছে। সমবেত জনতা অবাক হয়। ঘুঁটিটা পড়েছে কাঁটার ঘরে। সেখানে বাজি ধরেছে মাত্র 3-4 জন, তাও 2-1 টাকা দরে। বাকি অন্য সব ঘরে জমেছে বেশ কিছু টাকা। 1 গুণে দুনো, তাও 4 গুণ। দমের দান বাবু। নীলু বাজির সামান্য টাকা ওদের পাওনা বাবদ মিটিয়ে দিয়ে অন্য ঘরের বেশ কিছু টাকা আধুলি ওর থলিতে পুড়ে একটা সিগারেট ধরিয়ে চিৎকার শুরু করে আবার, দমের বাজি। ঘটিটা কৌটোর মধ্যে ঘট ঘট শব্দ করে, যেন দাঁত ছিঁড়কুটে হাসছে, জানান দিচ্ছে তার রসিকতার নমুনা। মানুষগুলো একবার ঠকে, আবার যেন দ্বিগুণ উৎসাহে এবার বাজি জেতবার জন্য টাকা ফেলে চলেছে ছকের উপর। নীলু হাঁক পাড়ে, সাবাস বেটা, লাখ টেরাই করুন। নীলু ইদানিং 2-4টে ইংরেজি ফোড়নও দিয়ে থাকে তার কথার মধ্যে। এবার ইদিলপুরের মেলা বেশ জাঁকিয়ে বসেছে, কারণ ধানও ভালো হয়েছে। এই মুল্লুকে পাটের চাষও বেশ হয়। নীলুও এই অঞ্চলের ছেলে, তবু দূর দূরান্তের মেলায় ঘোরার নেশাটা তার রক্তে মিশে গেছে। আর ওর বুড়ি পিসি বলে, ই রোগ যাবে কোথায়, বংশনাশা রোগ তুদের, জুয়ারির বংশ যে রে, বাদ কিছু নাই তুদের। নীলু অবশ্য পিসিকে মাঝে মাঝে দাবড়ায়, থামবে তুমি। পিসিও তেজি, সে বরং গলা তুলে শোনায়, থামবো কেনে, তোর বাপ ঈশ্বর দাসের কথা এদিগরে কে না জানে। আর তুই মদ ভাং জুয়ো খুন খারাপি কিসে নাই। পিসির ও কথাগুলোর কারণ অবশ্য একটা আছে। 3 কুলে ওই ছেলেটার আর কেউ নেই এই পিসি ছাড়া। বাবা ছিল পাকা জুয়ারি, আর অনেকেই বলতো মেলার মরশুম না থাকলে জুয়োর ছক তুলে রেখে ঈশ্বর সর্দার বের হতো রাতের অন্ধকারে দলবল নিয়ে। ডাকাতি ছিল তার পেশা। সেই রোগটা যেন ছেলেটাকেও পেয়েছে। তরতাজা বলিষ্ঠ দেহ। ঈশ্বরের কাছে নীলু শিখেছিল ওই হাতের কৌশলটা আর খুর প্যাঁচগুলো। মানুষের সব কিছু লুট করে নেবার দুর্বার উন্মাদনা ওর চোখে, সারা মনে। জোর ছকে দেখছে অসহায় মানুষগুলোকে সর্বশান্ত হতে। ওদের মুখে চোখে নামে কালো ছায়া। নীলু সারা মনে জাগে একটা তৃপ্তি। ওদের চেয়ে যেন অনেক বেশি শক্তিশালী সে। তাই ওদের ঠকাবার, ওদের সবকিছু লুট করে নেবার অধিকার করার কায়েমি সততা রয়ে গেছে। দমের বাজি, চিৎকার করছে মদনও। গুরু চেলা সেজে গেছে ওরাও। মেলার কলরব জমে উঠেছে। যাত্রা দলের কনসার্ট বাজছে। লেটোর আসরের বাঁশি সুর উঠেছে। ঝুমুর দলের নাচ গানের আসর বসেছে। ওদের গানের সুর ওঠে, ঢোল বাজছে, গিজি গিজি তাক, গিজি গিজি তাক।
সব মিলিয়ে মেলার একটা উন্মাদনা আছে। শীত রাতে গলায় ঢালছে নীলু তাজা চোলাই মদ। ভূষণ এই ফাঁকে ওস্তাদের জন্য এনেছে একটা ছোট বোতল, আর ওদিকে দোকান থেকে গরম পেঁয়াজি। রাত ভোর এখন খেলা চলবে, আর তাদের খাদ্য পানীয় বলতে এই যেন একটা দুর্বার নেশা। নীলুও প্রথম প্রথম পিসির বকুনিতে মেলায় না আসার চেষ্টাই করেছিল। চোখের সামনে বাবার সেই রক্তাক্ত দেহটার ছবি ভেসে উঠত। তার বাবার কোনো অতীত দুষ্কৃতির জন্য একদল লোক রাতের অন্ধকারে মেলা ফেরত সেই ঈশ্বর সর্দারের উপর হামলা করেছিল মাঠের মধ্যে। নিরস্ত্র ঈশ্বর, বগলে ওই জোর ছক আর চামড়ার কৌটোর ঘুঁটি। ট্যাঁকে সেদিন জুতোয় জেতা টাকার থলি। নীলু ছিল বাবার পিছনে। অন্ধকারে লোকগুলোর অতর্কিত আক্রমণে ছিটকে পড়ে ঈশ্বর সর্দার। নীলুও এগিয়ে যায়। তখন সবে লাঠি ধরতে শিখেছে সে, কিন্তু হাতে কিছু নেই যে লড়বে। রাতের অন্ধকার মুখর হয়ে ওঠে ওদের গর্জনে। ঈশ্বরের আর্তনাদও থেমে আসে। ছিটিয়ে পড়েছিল জুয়োর ছকটা, ওই ঘুঁটি। নীলু সেই নিষ্ঠুর হত্যাকাণ্ডের দৃশ্যটা ভোলেনি। পিসি বলতো, ওসব সর্বনাশা নেশা, নেশা ছাড়, জম ভরা। তোকেও এইবার কোনদিন জম টানবে। গর্বসত কর, জমি যারা দেখ তা নয় সুখে থাকতে ভূতে কিলোয়। নীলুও চেষ্টা করেছিল, কিন্তু ঘরে মন বসে না। কোনো উন্মাদনা নেই। হেরে যাওয়া মানুষগুলোর মুখের বিবর্ণতা দেখে যে তৃপ্তি পায়, সেটাও নেই। তার ওই আঙুলের কৌশলে হাড়ের ঘুঁটিটা যেন জীবন্ত হয়ে ওঠে। মানুষগুলোকে সে দেখতে পারে না, সব ছিনিয়ে নিতে চায় নীলমণি তাদের কাছ থেকে। মেলার ওই বাজনা, কলরব আর ঝুমির দলের মেয়েদের নিটোল দেহের ছন্দ, ওদের গানের সুর, মদের উষ্ণতা, সব মিলিয়ে নীলুর জগৎ। সে যেন ওই বিরাট মুখর জগৎ থেকে নির্বাসিত। নীলুর মনে ঝড় ওঠে। ওস্তাদ! জোর ছকে হঠাৎ পড়েছে দুটো 10 টাকার নোট। নীলমণি চমকে উঠে চাইল। সাধারণত এখানে দান পড়ে শিকিয়া ধুলি, বড় জোর 1 টাকা 2 টাকার নোট। কিন্তু 10 টাকার দুখানার নোট পড়তেই আশেপাশের অনেকেই অবাক হয়। তাই বোধহয় হঠাৎ বাজির ছকে বেশ কিছু টাকা পয়সা পড়ে যায়। নীলমণি চোখ তুলতেই অবাক হয়। মুখ চেনা মেয়েটির, ফর্সা রং, নিঠুল দেহ ঘিরে কুচি কলা পাতা রঙের শাড়িটা যেন ওর দেহে সব রেখাগুলোকে পরিস্ফুট করে তুলেছে। টলটলে চোখে কি এক নেশার মাদকতা। যাত্রার দলের কনসার্ট, লেটোর দলের উদাস বাঁশি সুর আর শরীরের নেশার উত্তেজনা, সব মিলে মেয়েটি যেন একটি উজ্জ্বল বিদ্যুতে পরিণত হয়েছে। নীলুর হাতটা বেবশ হয়ে যায়। চামড়ার কৌটোর বন্দি হাড়ের ঘুঁটিটার স্পন্দনও থেমে গেছে। কি হলো গো, নান ফেলো? মেয়েটা কলকলিয়ে ওঠে। ওর ধারালো হাসির ছন্দে নীলুর চেতনা ফিরে আসে। নীলু বলে ওঠে, তুই কমলি? গো, মেলায় এলাম, তা ভাবলাম দেখি তোমার বাজির ছকে দানটা ওঠে কিনা। উত্তেজিত জনতা জমছে জোর ওই অয়েল ক্লথের উপর। রকমারি তাস মুকুট আঁকা ছকটাকে ঘিরে কার্বাইড গ্যাসের আলোর শিখা কাঁপছে শীত রাতের হিম হাওয়ায়। কমলির দিকে চেয়ে দেখছে নীলু। ওস্তাদ! গুঞ্জরণ ওঠে। ফেলো গো, নান ফেলো গো। নীলু সব ভুলে গিয়ে এবার হাতের চামড়ার ঘুঁটিটা নাড়াচ্ছে কৌটোর মধ্যে। ইয়ার্কি মারার ছলে ঘুঁটিটাও খড়খড় করে হাসছে। নীলু সারা দেহে কি উত্তেজনা ফুটে ওঠে। দান পড়েছে। চমকে ওঠে নীলু। এ যেন তার সব চেতনাকে বিভ্রান্ত করেছে ওই মেয়েটি। দান পড়েছে ওই রুইতনের ঘরে। ওখানেই বাজি ধরেছিল ওই কমলি 20 টাকার। ওর দেখা দেখি অনেকেই ওই ঘরেই বাজি ধরেছে। সব সালাই যেন ডবকা ছুঁড়িটার সঙ্গে তাদের ভাগ্য জড়াতে চায়। ফলে দয়ে মজেছে নীলু। আজকের রাতভর বাজি যে তার বেশি টাকাটাই চলে যায় ওদের পাওনা মিটোতে।
কমলি হেসে 4খানা 10 টাকার নোট আঁচলে বেঁধে বলে, কি হলো ওস্তাদ? হয়েছে অনেক কিছুই, তা কমলি হয়তো টের পেয়েছে। ও জানে পুরুষের চোখের তারার উন্মাদনার ভাষা। নীলু জবাব দিল না। চলি, রাত হয়ে গেছে, চল রে পটল। সঙ্গিনীকে ডেকে নিয়ে মেয়েটা সারা দেহের ছন্দ তুলে চলে গেল। নীলু গুম হয়ে বসে আছে। আজ ওই মেয়েটা যেন তাকে জানিয়ে দিয়ে গেল ও খেলার কিছুই শেখেনি, খেলার মন্ত্র হাতের আঙুলে নেই, রয়েছে মনে। আর নীলুর মনে সে ঝড় তুলতে পারে। তার সব বুদ্ধি বিদ্যা ওই মেয়েটার কাছে তুচ্ছ হয়ে গেছে। আজ হেরে গেছে নীলু। ছকের উপর সাদা হাড়ের ঘুঁটিটা পড়ে আছে তখনও, তার নির্মম পরাজয়ের সাথী হিসাবে। ওই জনতার সামনে আজ নীলু ওস্তাদের চাল ব্যর্থ করে দিয়েছে। ওস্তাদ, ডাকছে মদন। দান সাজা ওস্তাদ, ভাগ্যের খেলায় হার জিত তো আছেই গো। নীলুও ভাবছে কথাটা। ভূষণও সঙ্গে সঙ্গে চাদরের নিচু থেকে পাহির দিশি মদের বোতলটা বের করে এগিয়ে দিয়ে বলে, 2 ঢেক পেদিয়ে দাও বাদাম বাদাম করে, দেখবে মেজাজ শরীফ হয়ে গেছে। বোম তারা, চালাও পানসি, ধম্মের বাজি শিবের খেল। নীলু আবার নিজেকে যেন ফিরে পায় মদের উষ্ণতায়। নতুন উদ্যমে এবার ছক নিয়ে বসেছে। হ্যাঁ, ওই হাড়ের ঘুঁটি আবার তার কথা মতোই চলছে। নীলমণির ভেলকি জমে উঠেছে। ওই উৎসাহী লোকগুলোর সব উৎসাহ সে এক ফুৎকারে নিভিয়ে দিয়ে ওদের সর্বস্ব সে লুট করে চলেছে। মদন বলে, ফুকি ঝাড়া দাও ওস্তাদ, সাবাস, লাখো সাবাস। চব্বে। নীলু তবু সেই পরাজয়ের জ্বালাটাকে ভুলতে পারেনি। ওই বাচাল বেবস কমলি তাকে আজ বোকা বানিয়ে গেছে। এর জবাব তাকে দিতেই হবে। পুরুষগুলোকে বোকা বানাবার নেশাটা কমলির রক্তে মিশে আছে। রূপ যৌবন কোনোটারই তার অভাব নেই। ভেবেছিল কমলি সেও ঘর পাবে, একজনকে নিয়ে ছোট্ট একটি ঘর বাঁধবে। এই ছিল তার কৈশোরের স্বপ্ন রঙিন মনের একটু আশ্বাস। কিন্তু তা হয়নি। তার মা সেদিন থেকেই কমলিকে নিয়ে দুঃসাহসিক খেলায় মেতে উঠেছিল। রাঢ় অঞ্চলের বহু গ্রামগঞ্জে রয়ে গেছে অনেক বৈষ্ণব সম্প্রদায়। ওর মা কুসুমবালা অমনি কোনো বৈষ্ণবের মেয়ে। রূপ যৌবন তার ছিল, কোনো আকড়াধারী বৈষ্ণবের সঙ্গে মালাচন্দন করে ঘর পেতেছিল। কয়েক বছরের মধ্যেই বসন্ত গোসাই মারা যাবার পর বেশ বিপদে পড়েছিল কুসুম। সারা দেহে তখনও দুরন্ত যৌবনের জোয়ার। বাবুদের দিঘির পাড়ে ছোট্ট আকড়ার ঘরে রাতের বেলায় অনেকের আনাগোনার চিহ্নই ফুটে উঠত। 9 তরফের রাঙাবাবুই শেষকালে কুসুমকে অভয় দেন। কোনো ভয় নেই তোর কুসুম, আমি তো আছি। রাঙাবাবু ক্রমশ কুসুমের অনেক কাছে এসেছিল। গ্রামের লোক বলতো ওকে চণ্ডীদাস ঠাকুর। অবশ্য রামীর পরিচয়টা ওরা জানত। রাঙাবাবু ওই দিঘির বাঁধানো ঘাটলায় আসতেন ছিপ হাতে। কুসুমও পরিপাটি করে তামাক সেজে আনত। পড়ন্ত বেলায় 1 গ্লাস গরম দুধ সন্দেশও সেবা করতেন। ওই আকড়ার বকুল গাছের ছায়ায় বসে রাঙাবাবু। কুসুমের মেয়ে কমলের জন্ম ইতিহাস নিয়ে তাই অনেক কথাই রটেছিল। অবশ্য কুসুম ওসব গা করত না। নাকে রসকলি, গলায় কণ্ঠি, পরে খঞ্জনি হাতে মাধুকরীতে যেত গ্রামের ঘরে ঘরে। সুরেলা গলায় গান করত। ছোট্ট কমলও মায়ের সঙ্গে তখন থেকেই বের হতো। কমল বড় হতে কুসুমের চোখে হঠাৎ ফুটে উঠেছিল ওই পথটা। সেবার 2 ঈদের মেলায় গেছে মা মেয়েতে। অমল গ্রামের হরিদাস বাবাজির সঙ্গে চেনা জানা। বয়স হয়েছে হরিদাস বাবাজির, অথচ জীর্ণ চোখে ওর লালসার ছায়া মুছে যায়নি। ওই বলে, কুসুম, মেয়েকে মালা চন্দন করাবে না? তাই বলছিলাম যদি রাজি থাকো তাহলে দেখো। আমার কি এমন বয়স হয়েছে বলো? কুসুম প্রথমে একটু অবাক হয় বুড়োর কথা শুনে, কিন্তু হরিদাস বাবাজি বলে, অবশ্য তার জন্য তোমাকে ধরো 100-5 টাকা দেবো। 500 টাকার দাম অনেক।
কুসুমমালা চমকে ওঠে, তবু সেই বিস্ময় চেপে রেখে বলে, মেয়ে তো বড় হয়েছে, তাকেও বলি কথাটা। কুসুমই সেদিন কৌতূহলী কমলাকে বুদ্ধিটা দিয়েছিল। বুড়ো গয়না দেবে, নতুন শাড়ি দেবে, 3 রাত্রি থাকার পর সোজা টিকুরি স্টেশনে যে ভোর রাতের গাড়িতে চড়ে নামবি, খাগড়াঘাট স্টেশনে বাসে করে সিধে গায়ে চলে যাবি, পারবি তো? কমলের কাছে এ যেন লুকোচুরির খেলা। কমলও ঘাড় নাড়ে, খেনে পারবো না। কুসুম শুভ কাজে মত দিয়েছিল। হরিদাস বাবাজির সঙ্গে তার আঁকড়ায় গিয়ে ঘটা করে মালাচন্দন উৎসব শেষ করে 5খানা 100 টাকার নোট পেটা চলে বেঁধে গ্রামে ফিরল কুসুমবালা। কমলকে সেখানে রেখে গ্রামে ফিরে এসে পথ চেয়ে থাকে মেয়ের। কমলি অবশ্য এমনিতে দামালার ডাকাবুকো। সে ঠিক 4 দিনের মাথায় কেটে বের হয়ে এসেছে মায়ের কাছে। নতুন শাড়ি জামা কিছু গয়না আনতেও ভোলেনি। কুসুমও খুশি হয় মেয়ের এলেম দেখে। ওকে শুধোয়, কুসুমমালা, ওরা টের পায়নি তো? কমলির সারা মনে তখন সদা জাগর যৌবনের মত্ততা, যে কেবল সবকিছুকে জয় করতে চায়। পুরুষ বলতে দেখেছে ওই বুড়োটাকে, মনে মনে তাকে ঘেন্না করে কমল। ও যেন তাকে গিলে খেতে চেয়েছিল। স্থবিরপ্রায় মানুষটার হাত দুটো তাকে জড়িয়ে ধরতে চায় সাপের মতো। কমলি হাসছে মায়ের কথায়, বেশ দাপটের সঙ্গে বলে, কাক পক্ষিতেও টের পায়নি, বুড়ো হাঁ করে নাক ডাকাচ্ছিল। কুসুম 2-1 মাস অপেক্ষা করে আবার মেয়েকে নিয়ে বের হয়। এবার চলেছে পদ্মা পার হয়ে ক্ষেত্রী রামকেলির দিকে। মেয়েকে সেবার ভরসা করতে পারে, তবু হুঁশিয়ার করে কুসুমবালা, পুরুষগুলো অনেক ছলাকলা জানে, দেখিস যেন জইলে পড়িস না, সারা জীবন জ্বলে পুড়ে মরবিলা। আবার কোনো বয়স্কের সঙ্গে মালা চন্দনের ফি হিসেব। 100-4 নগদা নিয়ে মেয়েকে রেখে চোখের জলে বুক ভাসিয়ে ফিরল কুসুম। হাঁটতে রাত্রির মাথায় কমলও সেই 2 নম্বর বুড়োর বুকে শেল হেনে রাতের অন্ধকারে স্টিমারে চড়ে নদী পার হয়ে ফিরে এলো মায়ের কাছে। ওর যেন হাঁসের গা, জলে বাস করে অথচ জল লাগে না, 2বার ঝাড়া দিলেই সব জল ঝরে যায়। কমলির কাছে এটা একটা খেলা, ওই বাঁধন ছেঁড়ার খেলা। পুরুষগুলোকে নিয়ে পুতুল নাচ নাচাবার নেশা তাকে পেয়ে বসেছে। ওর মা এই নিয়ে বার কয়েক তাকে হেরিফেরি করে এসেছে, আর মেয়েও ঠিক করে ফিরে এসেছে নিজের ঘরে, সেই লোকগুলোর চোখে ধুলো দিয়ে। কমলি দেখেছে ওই পুরুষগুলোর চোখে একই নেশার মাদকতা, দেখেছে তারা কত অসহায়। ওদের সামনে কমলি নিজের প্রাধান্য আর প্রতিষ্ঠা যেন জোর করে কায়েম করে আনন্দ পায়। এবার চলে এসেছিল কাটুয়ার ওদিকের আশ্রম থেকে। লোকটা হয়তো বুঝেছিল কমলের মনোভাব, তাই বলেছিল সে, আমাকে সেবা করবার দরকার নেই কমল, পুজো আচ্ছা ঘর সংসার নিয়ে থাকো। ঘর সংসার? চমকে উঠেছিল কমল। বয়স হয়েছে তার, কিন্তু তার চেয়েও বেশি করে বাজছিল একটা শূন্যতা। দেখেছে সে অনেক বৌঝিদের, শান্ত ঘরের কোণে তারা কি একটা আশ্বাস নিয়ে শান্তিতে আছে। এখানে ও দেখেছে বকুল বৌদিকে, মেয়েদের স্কুলের মাস্টার, স্বামীও কাজ করেন কোনো একটা অফিসে, একটি ছোট্ট ছেলেও রয়েছে। বকুল বৌদি বলেছিল, এভাবে ভেসে ভেসে বেড়াবি কদিন কমল? রূপ যৌবন যেদিন থাকবে না সেদিন কি থাকবে তোর? কি নিয়ে থাকবি? বকুল বৌদির প্রশ্নে চমকে উঠেছিল কমল। হঠাৎ মনে হয় তার মনের একটা দিক কি শূন্যতায় বেদনায় বিবর্ণ, সেখানে কোনো সঞ্চয় নেই। বকুল বৌদি বলে, এখন পুরুষের বুকে যে আঘাত দুঃখগুলো দিয়ে চলেছিস, সেগুলো ফিরে এসে তোর বুকেই বাজবে। এই খেলা ছেড়ে এবার ঘর বসত কর কমল, একজনকে নিয়ে ঘর বাঁধ। কমলও ভাবে এসব কথা। সন্ধ্যা নেমেছে, তুলসী তলায় জ্বলছে বকুল বৌদির ঘরের সন্ধ্যা প্রদীপ, কখন কলরব করে। এ যেন একটি শান্তি, অনেক পাওয়ার স্বপ্ন। কমলও এমনি একটি ঘর চায়, আশ্রয় চায়। তাই বলে ওঠে কমল, আমিও এ খেলা শেষ করতে চাই বকুলদি, কিন্তু কেউ আমাকে জেনে শুনে বিয়ে করবে?
না ঘরবসত হবে? সব লোকগুলোই অমনি, শুধু লোভ আর লোভ। তাই আমি ওদের শুধু ঠকাই আর ঘা দিয়েই চলেছি বৌদি। না হলে আমিও চাই ভালো করে বাঁচতে, অনেক কিছু পেতে। বকুল বৌদি দেখেছে ওই কমলকে। এ যেন দুঃখ বেদনায় ভরা একটি অসহায় অন্তরের হাহাকার শুনছে বকুল। এই বেদনাকে ভোলাবার জন্যই কমল সেদিন মেলায় গিয়েছিল। নাগরদোলায় চড়েছে, বেগুনি পাঁপড় খেয়েছে, যাত্রার আসরে বসে পা লাগানো শুনেছে। কি খেয়াল বসে গিয়েছিল ওই আম গাছের নিচে জুয়োর আসরে। নীলুকে চেনে সে, ওদের পাশের গ্রামেরই ছেলে, মুখ চেনা। তার নাম ডাকও শুনেছে জুয়োর খেলায়। দেখেছে কমল ওই ছেলেটার হাতের ইশারায় যেন জুয়োর ছকের বাজি এসে উঠছে ওর হাতের মুঠোয়। কমলের তখনই মনে হয়েছিল ওই ছেলেটিকে নিয়ে একটু খেলা করবে। বিচিত্র বেপরোয়া মেয়েটা এগিয়ে গিয়ে জুয়োর ছকে ধরেছিল 20 টাকার বাজি। হঠাৎ কমল চমকে উঠেছিল নীলুর চোখের পানে চেয়ে। সেখানে ফুটে উঠেছে একটা অবজ্ঞা আর তাচ্ছিলের ভাব। কমলের এই অবজ্ঞাটার সঙ্গে পরিচয় নেই, তাই সে চোট খাওয়ার নাগিনীর মতো ফুঁসে উঠেছিল। আর দেখেছিল ওই বাজির দান এলোমেলো হবার পর নীলুর চোখের চাহনিটা, তাতে ফুটে উঠেছিল একটা তীব্র কাঠিন্য। আর কমল চমকে উঠেছিল। পুরুষের মনের অতলের এই কাঠিন্যকে সে দেখেনি। এতদিন যে লোকগুলোকে দেখেছে তারা এক একটা কাদামাটির টাল। হঠাৎ কমল পথ চলতে চলতে যেন একটা জমাট শক্ত দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছে তার অজান্তেই। কমলি আর পটল ফিরেছে মেলা থেকে। পটলি ওর ছেলেবেলার বন্ধু। পটলি বিয়ে থা করে সংসারী হয়েছে। কমল আজও অমনি রয়ে গেছে। পটলি কমলকে চুপ করে থাকতে দেখে বলে, কি রে, চুপ করে গেলি যে? তবে নীলু ওস্তাদ কিন্তু একেবারে চুপসে গেছিল তোর সামনে। ডাহা হেরে গেল, এতগুলো টাকা শুধু তোর জন্যেই। কমলি জবাব দিল না। কথাটা ওরও মনে হয়েছে নীলুর সেই বলিষ্ঠ দেহ আর চাহনিটা আজ কমলের এতদিনের বহু বিচিত্র অভিজ্ঞতার ভিড়ে যেন জাগর হয়ে রয়েছে। পটলি বলে, রাত হয়ে গেছে, খোকন জেগে উঠবে বোধ হয় রে, পা চালিয়ে চল। পটলি কিনেছে একগাদা খেলনা, বাঁশি, ঝুমঝুমি তার ছেলের জন্য। কমলের ওসব কেনার কোনো বালাই নেই। তার পথ চেয়ে কেউ বসে নেই। সে নিঃসঙ্গ, একা। কমলি কদিন চুপচাপই বসে থাকে। কুসুম দেখছে মেয়েকে। ও বলে, কি হয়েছে তোরলা? চুপ মেরে থাকিস। গা গতরের যত্ন নাই, চুল যেন খড়ি পড়েছে। আয়নায় মুখখানা দেখেছিস? কমল মায়ের দিকে চাইল। ও জানে তার মা এবার নবদ্বীপ পার হয়ে ওদিকে কোথায় একজনকে ঠিক করে ফেলেছে। সে নাকি বেশ কিছু টাকা দেবে মাকে। লোকটা খোঁড়া আর একটা হাত নুলো। তার সঙ্গে এবার তাকে পাঠাবে ঘর বাঁধার ভান করতে। কমল মায়ের কথায় বলে, হ্যাঁ, গা গতরটা ভাঙিয়েই তো খাচ্ছি, ওটাকে ঠিক রাখতেই তো হবে মা। কুসুম হঠাৎ মেয়ের কথা শুনে আর চমকে ওঠে। কমল যে এই কথা বলবে তা ভাবেনি। তবু কুসুম বলে, ও কি কথা লা? মালো ঘরের ছেলে শুনেছি বিষয় সম্পত্তি লিখে দেবে তোর নামে। কমল গর্জে ওঠে, ওসব চাই না। তুমি ফের যদি এই খেলার নাম করেছ, তার আগেই আমি কালী সায়রের জলে গলায় কলসি বেঁধে আত্মঘাতী হব। ঢের করেছ, এসব আর করতে চেও না। আমার স্বস্তি দাও এবার। কমল কথাগুলো বলেই উঠে গেল। কুসুম গজরাচ্ছে, যার জন্যে চুরি করি সেই বলে চোর? কলিকাল আর কাকে বলে। কুসুম অবশ্য এখন বেশ শক্ত হয়ে উঠেছে, তাই সেও মেয়ের উদ্দেশ্যে এবার কড়া স্বরেই বলে, তুই যাবি না? তোর ঘাড় যাবে। তাই বলি, রূপ যৌবন থাকতে থাকতে আখের গুছিয়ে নে, পরে পস্তাবি। কমল জবাব দিল না। কুসুমের মনের কোণে মেয়ের হাব ভাব দেখে ভাবনার কালো ছায়া নামে। কমলও ভেবেছে কথাটা।
শীতের শেষ, ময়ূরাক্ষী রূপালী বালির বুক চিরে তীর তীরে কাজ ধার জল বয়ে চলেছে। চরে আক্ষেতের সবুজে বাতাসের আনাগোনা, আকন্দ ফুলের ডগাগুলোয় ভ্রমরের গুঞ্জরণ ওঠে। একটা ফিঙে ডেকে ডেকে উড়ে গেল। হঠাৎ কাকে দেখে থমকে দাঁড়ালো কমল। নদীর এখানে বালিয়াড়ির আড়ালে জল একটু গভীর, মুখ জলই হবে। শীতের রোদে এই প্রবহমান জলে চান করতে আসে কমল। জলে নেমেছে, ফর্সা আদুর গা ছুঁয়ে জলস্রোত বয়ে চলেছে। নিজের এই রূপটাকেই দেখতে ভালোবাসে কমল, কিন্তু মনে জাগে একটা নীরব বেদনা। এ যেন পোকায় কাটা ফুল, সব স্ত্রী সৌন্দর্য নিয়েও সে ব্যর্থ, শূন্য, কোনো পুজো এসে লাগবে না। স্নান সেরে উঠেছে, হঠাৎ সামনেই বালিয়াড়ির এদিকে নীলমণিকে দেখে চমকে ওঠে। নীলমণি চলেছে কেশ গাঁয়ের মেলায়। দলের অন্য দুজন আগে চলে গেছে। কাল রাতভর জেগে আর একটু বেশি মাত্রায় ধেনো মদ গিলে কেমন বেকায়দা হয়ে গিয়েছিল, তাই তার দেরি হয়ে গেছে। তখনও একটু টলছে, জামা কাপড় লাটপাট হয়ে গেছে। সোজা রাস্তা ধরে আসছিল এইখানে নদী পার হবার জন্য। হঠাৎ সেইখানে এই নির্জন দুপুরে কমলকে দেখে থমকে দাঁড়ালো। রূপালী বালুচরে দাঁড়িয়ে আছে সদ্য স্নান সেরে কমল। হলুদ রঙের আভা ওর সারা নরম দেহটাকে ঘিরে। ডাগর কালো চোখে ময়ূরাক্ষীর গহন দহের স্নিগ্ধতা। পিঠ ছাপিয়ে পড়েছে একরাশ কালো চুল, যেন মেঘ জমেছে শাওনের আকাশে। মুখর সোচ্চার রেখায় ওর দেহে যৌবনের মত্ততার আবেশ। নীলু একটা কি স্বপ্ন দেখছে। তুমি? একজোড়া তিতির বালুচরে ডেকে ডেকে হারিয়ে গেল ওই উদার শূন্যতার মাঝে কি ব্যাকুলতা নিয়ে। কমল বলে ওঠে, সেই রাতে খুব রেগেছিলে আমার উপর, না? হাসছে নীলু। তা হারালে কেনার আগে, কিন্তু তুমি বড় পয়মন্ত গো। অবাক হয় কমল। পয়মন্ত? আমি? মা তো বলে পোড়া কপালি। নীলু সহজ হয়ে এসেছে এবং ভালো লাগে তার এই সান্নিধ্যটুকু। অসীম নির্জনতার মধ্যে তারা দুজন মুখর হয়ে উঠতে চায়। নীলু বলে, তুমি চলে যাবার পর সেটাতে সব শালার পুঁজি ফাঁক করেছিলাম, তা তোমার পয় বই কি? কমল দেখছে ওকে, ওই টক গন্ধটা সে চেনে, তাই শুধুই কমল, আজ দেখছি তৈরি হয়ে বেরোচ্ছ, যাবে কোথায় গো? জবাব দেয় নীলু, কেশপুরের খেলায়। তোমার মুখ দেখে গেলাম, আজ দেখা যাক। কমল কলকলিয়ে ওঠে। ওই বলিষ্ঠ সতেজ তরুণটির সামনে হঠাৎ মেয়েটা যেন মুখর আর সজীব হয়ে উঠে নিজেকে প্রকাশ করতে চায়। তার চেনা সেই আবছা দেখা অসহায় মানুষগুলোর সামনে নিজেকে কোনো দিনই প্রকাশ করতে চায়নি, কিন্তু আজ মনে হয় এই দেহ মনের খুশিটুকু প্রকাশ করার তৃপ্তিও আছে। বাতাসে উঠছে ওর এলোমেলো আঁচল। আদুর গায়ের কিছুটা যেন চলকে ওঠে নীলুর চোখের সামনে। কমল বলে ওঠে, ওই ছাইপাশ গেল কেন? নীলুর জন্য ভাবার কেউ নেই, পিসিও পারেনি কিছু করতে। নীলুর বেপরোয়া যাযাবর জীবনে কোনো লাগাম নেই, ও যেন হারিয়ে যাওয়া একটি নিঃসঙ্গ মানুষ। এ তার গহন মনের কি গোপন বেদনা জেগে ওঠে। এটা সে ওই কমলের কাছে প্রকাশ করতে চায় না, তাই বলে ওঠে, নেশা তো চাই গো, যে কোনো একটা নেশা। চলি চলি, মেলায় যে আবার ঘাঁটিলিতে হবে। চলে গেল নীলু। কমল তখনও চুপ করে দাঁড়িয়ে আছে। নীলুর শেষ দিকের কথার বিচিত্র সুরটা তার সারা মনে সাড়া এনেছে। কমলের মতোই নীলুর মনেও রয়েছে একটা হাহাকার। সেটা চাপবার চেষ্টা করলেও কমলের কাছে লুকোতে পারেনি। কমল জেনেছে নিজের অনুভূতি দিয়ে ওই যন্ত্রণাটাকে। জীবনের একটা নতুন অধ্যায়কে সে দেখছে এবার। কমলের মা কুসুম কদিন থেকেই দেখছে মেয়েকে।
ওর রূপটাই যেন আজ ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর কুসুম ওর নতুন মালা চন্দনের কথা পারতেই ফোঁস করে ওঠে কমল। ই কি বাজারের হাঁড়ি কলসি পেয়েছ যে কেবল ফিরি করেই ঘুরবে? কুসুমবালাও মেয়ের কথায় ফুঁসে ওঠে। তবে কি গোটা করে শাঁখ বাজিয়ে উলু দিয়ে হোমযজ্ঞি করে চেলি পরিয়ে কেউ তোকে ঘরের বউ করবে লা? কমল মায়ের দিকে চেয়ে থাকে। ও জানে সেসব তার অদৃষ্টে কোনোদিনই আসবে না, স্বপ্নই থেকে যাবে। আর তার জন্য দায়ী তার মা। কমল জানে তার জন্ম ইতিহাস কি রহস্যে আবৃত। তার মা তাকে নিয়ে বেসাতিতেই পরিণত করেছে। আর আজ কমল জ্বালা ভরা স্বরে বলে, তারপর তো তুমি বন্ধ করেছ মা। এর চেয়ে জন্মাবার সময় নুন খাইয়ে শেষ করে দাওনি কেন? এর জ্বালা পুইতে হতো না আমায়? কুসুম মেয়ের দিকে চেয়ে থাকে। তার সব হিসেব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। কুসুম বলে, মাদু করিতে বেরুবি না? কমল জানায় না। নিজেকে তো অনেক নামিয়েছ, নাম বিছে আর ভিক্ষে নিতে পারবো না। কটা দিন কোন দিকে পার হয়ে গেছে। পটলিও নেই, শ্বশুরবাড়ি চলে গেছে। কমল বিকালের পড়ন্ত বেলায় নদীর ধারে এসে বসেছে। তাদের বাড়িটা গ্রামের বাইরে, নদীর ধারে। কি খেয়াল বসে সে এমনি দিন শেষের আলো আঁধারির মাঝে একা একা বসে থাকে নদীর বালুচরে। রাজ্যের পাখিগুলি কলরব করে ফেরে আমবাগানের ছায়া অন্ধকারে। চাঁপা বনের মদির সুবাস ওঠে, ভ্রমরগুলো গুনগুন করে আকন্দ ফুলের চারিপাশে। রাজ্যের পাখিগুলি কলরব করে ঘরে ফেরে। দূর সীমান্তে গ্রামগুলো তলিয়ে যায় অন্ধকারে অতলে, সব হারিয়ে যায়। কমলের এমনই সন্ধ্যাগুলোয় মনে হয় সেও যেন চারিপাশের অতল অন্ধকারে হারিয়ে গেছে। আকাশের আঙিনায় ফুটে ওঠে তারার আশ্বাস। অনেক তারার ভিড় জমে। তার ঘন আঁধার ভরা জীবনে কোথাও একটি তারার আশ্বাস নেই। কে? মালিতে কার পায়ের শব্দটা শুনে চমকে ওঠে কমল। ভয় হয়। তারার আলো পড়েছে নদীর জলস্রোতে, কাঁপছে এমনি দু আভাটুকু। তারই ছোঁয়া লেগেছে নীলুর মুখে চোখে। নীলু ফিরছে কেশপুরের মেলা থেকে। নীলু এগিয়ে এসে ক্লান্ত দেহটা নিয়ে মালিয়াড়িতে থপ করে বসে বলে, ই যে মেঘ না চাইতেই জল গো। তোমার কথাই ভেবেছি এই কদিন কেশপুরের মেলায়। কমল দেখছে নীলুকে। আজ ওর মুখে নেশার গন্ধ নেই, পরনে জামা কাপড়টাও ফর্সা। মাথার চুলে পরিপাটি টেরি, হাতে একটা ছোট সুটকেস। কমল খুশি হয় ওকে দেখে। আজ কমলের শূন্য মনের অতলে কি যেন আশ্বাস জাগে, বিচিত্র একটি সুর ওঠে। কমল বলে, কি বরাত আমার গো। তা কালই গাল দিয়েছ বোধ হয় পোড়া কাব্বালিকে। এনতার হেরেছ বুঝি? নীলু এবার চুটিয়ে ব্যবসা করেছে। প্রতিবারই সে শুধু টাকা পয়সা কুড়িয়েছে। তার হাতের ছোঁয়ায় মনের খুশির ঝলকে মরা হাটের খুঁটিটাও পিড়িতে ডগমগ হয়ে ওঠে। কেবল তাকেই জিতিয়েছে। এক সুটকেস টাকা কুড়িয়েছে, তার চেয়ে পেয়েছে অনেক বেশি। নীলু শূন্য মনের অনেক কাছে এসে পড়েছে মেয়েটি। ওর কথায় নীলু বলে, তোমার ভরসা পেলে কোনো শালাকে পরোয়া করি না কমল। কমল ওর দিকে চাইল। কমলের দু চোখে তারার আলোর চমক। ওর সারা মনের কামনার সব রুদ্ধ দ্বার আজ যেন খুলে গেছে। সেও একজনের আশ্বাস নির্ভর পেতে চায়। নীলু কদিন ধরে কথাটা ভেবেছে। কমলের ডাগর দুচোখ, তার নিটোল দেহের মাদকতা, নীলুর বলিষ্ঠ দেহে মনে কি স্বপ্ন এনেছে। ওর যাযাবর রক্তে ওর নেশা জাগে, বিচিত্র নেশা। কমল, কমল ফিসফিসিয়ে ওঠে নীলু। ওর জীবনে পাবার ব্যাকুলতাটা আর সোচ্চার হয়ে উঠেছে।
কমলের ব্যথিত মনও যেন এমনি একটি আহ্বানে সাড়া দিতে চায়। এই অঞ্চলে আছে বলিষ্ঠতার দাবি, পৌরুষের প্রতিষ্ঠা। কমলের চিরন্তন নারী মন এমনই একটি আমন্ত্রণের জন্য এতকাল কান পেতেছিল। আকাশ বাতাস এমনই তারাঝিলির রাত্রির স্তব্ধতার অতলে। নীলুর বলিষ্ঠ হাতের বাঁধনে কোনো এক নিঃশেষ তৃপ্তির অতলে হারিয়ে গেছে কমল। নীলুর দু চোখে আজ নিঃশেষ তৃপ্তির আস্বাদ। কমলও দেখেছে তার সার্থকতা। দুজনের স্বপ্ন নিয়ে এই জগৎ গড়ে উঠেছে। কমল কমল জবাব দিল না। রাত্রির বালুচরে হিমেল হাওয়ায় মিশিয়ে আছে অনেক সুর, অনেক সুবাস, অনেক তৃপ্তি। আজ ওরা দুজনে সেই অধরা জগতের মাঝে হারিয়ে গেছে। হঠাৎকার কর্কশ চিৎকারে চমকে ওঠে ওরা দুজনে। কুসুম কদিন ধরে মেয়ের মনের বারটাকে দেখে এমনি একটা কিছু যে ঘটবে তাই ভেবে নিয়েছিল। কুসুমও চেয়েছিল যদি মেয়েটা তেমন কোনো ভালো ছেলের সঙ্গে ভাবসাব করে ঘর বাঁধে কুসুম মত দেবে, কিন্তু কমল তাকে এসব কথা জানায়নি। আজ কমলের ফিরতে দেরি দেখে কুসুম নিজেই নেমে এসেছে নদীর চরে। তারার আলোয় সে দূর থেকে ওদের দেখে ঠিক ঠাহর করতে পারেনি। অবাক হয় কুসুম। ওরা যেন কোনো এক আলাদা জগতে হারিয়ে গেছে। হুঁশ নেই, জ্ঞান নেই। কাছে এসে চমকে উঠেছে কুসুম। কমল আর নীলুকে ঘনিষ্ঠভাবে দেখে সে। উমা, তুই এখানে? আর ওই ঈশ্বর সর্দারের বেটা নীলে মুখ পোড়া? হায়, আমার বরাত রে! অকমলি, হি কি কাণ্ড গা! ওই মদো মাতাল জুয়ারির জন্যে তোর তেল? মুখে এত মারি ঝ্যাঁটা, আধোয়া মুড়ো ঝ্যাঁটা। কমল আজ মুখোমুখি দেখছে ওর মাকে। মা মেয়ে নয়, দুটি চিরন্তন নারী আজ নিজেদের প্রাপ্য নিয়ে বোঝাপড়া করতে চায়। কমল নিজের পথ ধরে নেবে, তাই মায়ের কথায় ফুঁসে ওঠে। কাকে কি বলছো মা? কুসুমের সারা মনে আজ জ্বালা। সে গর্জে ওঠে। মরতে আর জায়গা পেলি না? মুখপুরি চল, আজ তোর একদিন কি আমার একদিন। কালই সকালে তোকে সমুদ্রগড়ের গুপি বাবাজির হাতে ফেলে দিয়ে তবে শান্তি। সর্বনাশী ভালো কাকি। কুসুম মেয়ের আদর চুলের মুঠি ধরে ওর গালেই একটা চড় বসিয়ে দিয়ে মালিয়াড়িতে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। নীলু দেখছে। তার জন্য কমলের এই চরম অপমান। হঠাৎ নীলুরও মনে হয় এ যেন তারই চরম পরাজয়। কমল তার অনেক কাছে এসে গেছে। তার দেহে সারা মনে কমলের নিবিড় স্পর্শের মাধুর্য কি এক নিঃশেষ তৃপ্তির স্বাদ এনেছিল কমল তার শূন্য মনে। সেই কমলকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো এলেম এদিকটা কারও নেই। নীলুর আদিম বুনো রক্তে মাতন জাগে। হঠাৎ কঠিন স্বরে গর্জে ওঠে নীলু। ওকে ছেড়ে দাও, আমি বলছি ওকে ছেড়ে দাও। কমলের মা! কুসুম হঠাৎ ওই গর্জনে চমকে ওঠে। মেয়েকে ছেড়ে দিয়ে নীলুর দিকে চাইল। কমলও কি বেদনায় উত্তেজনায় সচকিত হয়ে চাইল নীলুর দিকে। এমনই আশ্বাসে আশা করেছিল। আর ওই বলিষ্ঠ পৌরুষদৃপ্ত মানুষটাকে এগিয়ে আসতে দেখে কমল কি পরম আশা ভরে ওর দিকে এগিয়ে যায়। নীলু বলে, গুপি বাবাজি কত টাকা দেবে তোমাকে? এই নাও, এই নাও তোমার টাকা। কমলের গায়ে হাত দেবে না, ও তোমার ঘরেও যাবে না আর। কমল চমকে ওঠে। সারা অন্ধকার যেন কি আলোর দীপ্তিতে ভরে উঠেছে। নীলু! নীলু ওকে বুকের মাঝে টেনে নিয়ে বলে, হ্যাঁ, তুই আর যাবি না ওখানে কমল, আমার ঘরে যাবি। মা! মা নয়, ডাইনি। কই টাকা নেবে না? সুটকেস খুলে এক বান্ডিল নোট কুসুমের দিকে ছুঁড়ে দেয়। কুসুম রাগে অপমানে আর কি নিদারুণ ব্যর্থতায় গুম হয়ে গেছে। কমলই বলে, টাকা? অনেক টাকা এনে দিয়েছি ওরে, আমার গতর বেচার মুঠো মুঠো টাকা।
টাকা দিয়ে বিকি কিনিতে আর নেই গো। আমারে নিয়ে আর কেনা বেচা করো না, আর সইতে পারছি না। নিজেই টাকার বান্ডিলটা উঠিয়ে নিয়ে নীলুর হাতে তুলে দিয়ে কমল বলল, চলো, কোথায় নিয়ে যাবে? কুসুম চিৎকার করতে গিয়েও পারল না, ওর গলা যেন বুজে আসে। আর মেয়েও আজ তাকে চরম আঘাত দিয়ে চলে গেল। কুসুম অস্ফুট গোঙানি স্বরে যেন এই নির্জন বালুচরে রাতের অন্ধকারে কি বুকচাপা কান্নায় গুমড়ে ওঠে। ওস্তাদ। কিন্তু ওই ছায়া ঘন বাগানের মাঝ দিয়ে কমল চলেছে নীলুর সঙ্গে তার নতুন ঘরে। নীলু চাইল ওর ডাকে। কমল বলে ওঠে, টাকা নয় গো, এবার নিজেকেই তোমার জুয়ার ছকে বাজি এড়ে দিলাম ওস্তাদ। জিতবো না হারবো গো? নীলু ওকে বুকের কাছে টেনে নেয়। কমলের নিটোল দেহের স্পর্শ ওর সারা মনে কি ঝড় তোলে। নীলুও বুঝেছে একটা বড় দায়িত্বই নিয়েছে সে। তবু আজ সে অনেক তৃপ্ত। নীলু বলে, দেখা যাক হাড়ের ঘুঁটি কি বলে রে। পিসি অবাক হয়ে গলা ফাটায়, কি করেছিস রে মুখ পোড়া? শেষ মেয়ে সেই নাচুনে মেয়েটাকে ঘরে তুলবি? নীলু এই রাতে বিয়ের উৎসব করতে চায়। ভূষণ গেছে নিধু ভট্টাচার্যকে ডাকতে, গোপীনাথ দৌড়েছে বাজারে, জিনিসপত্র আনতে হবে। নরেন ময়রার ভাইপো লোকজন নিয়ে এসেছে, নিমন্ত্রণ হয়ে গেছে, খাবার দাবারের আয়োজন চলেছে। নীলুর অভাব আজ নেই, খুশিতে ফেটে পড়ে। চালাও মানসি। পিসির কথায় নীলু বলে, আমিও তো জুয়ারি মাতাল নেশাখোর যাযাবর। কোন মেয়ে যেচে এসে মালা দেবে পিসি? কমল সত্যিই খুব ভালো। পিসি ভাবছে কথাটা, জানে তার ভাইপোকে। দেবশ ঘোড়াকে বশ করতে এমনি কড়া চাবুকেরই দরকার। তবু থিতু হোক ছেলেটা। পিসি তাই রাজি হয়েছে। কমলের চোখে সেই স্বপ্নটা আজ সত্যে পরিণত হয়েছে। শাঁখের সুর, উলুধ্বনি, ওই মন্ত্র, লোকজনের কলরব, সানাইয়ের সুর, সামনে ওই বলিষ্ঠ নীলুর অস্তিত্ব, সব মিলিয়ে কমলের মন একটা পাওয়ার তৃপ্তিতে ভরে ওঠে। জীবনে সে ঠকেনি, অনেক পেয়েছে আজ। কমলের মায়ের কানে সব খবরই আসে। কুসুমবালা গুম হয়ে বসে থাকে কদিন। আজ মাধুকরীতেও বের হয়নি। কাল রাতে দেখেছিল একরাশ টাকা তার সামনে থেকে তুলে নিয়ে গেল কমল। তার মেয়ে নয়, শত্রু। এতকাল মানুষ করেছে, আজ তার এই প্রতিদান দিয়ে গেল কমল। বিকালে রাঙাবাবু এসেছেন মাছ ধরতে। এখন চোখের নজর তেমন নেই। এসে কুসুমের দাওয়াতে বসে থাকেন। জমিদারিও চলে গেছে, এখন আর দফা রফাও নেই। রাঙাবাবু বলেন, সব শুনে, কুসুম, ভেবে আর কি করবি বল? এখন জেদ করে গেল মেয়েটা, সুখে থাকলেই তো তোর সুখ। আজ কুসুমবালার সামনে অন্ধকার ঘনিয়ে আসে। এতকাল ধরে ওই কমলই ছিল তার সঙ্গী। আজ কুসুমবালা একা নির্জন নিঃসঙ্গতার মধ্যে নির্বাসিত হয়ে গেছে। রাগে অভিমানে দু চোখ ছেয়ে জল আসে। কমল ক্রমশ দেখছে নীলমণিকে। উৎসবের ঘটা কমে এসেছে। পিসি গজগজ করে, ঘর সংসার করতে কি শিখেছিস লা? ধান সেদ্ধ করতে হাঁপিয়ে উঠলি। মুড়ি ভাজতে গিয়ে তো দেখছি ভিড়মি খাবিলা। মা মাগি এসব তো শিখোয়নি, শিখিয়েছিল কেবল ছলা কলা করতে। তাই দিয়েই নীলুর মতো সোনার টুকরো ছেলেকে বশ করেছিলি। কমলের এইসব দিকটার কথা জানা ছিল না। সংসারের স্বপ্ন যে এমনি কঠিন, আঘাতে বারবার আঁধারে হারিয়ে যাবে, তা জানতো না। তবু কমল চেষ্টা করে কাজ করার। উঠোনে বিরাট জলের উনুনে বড় বড় হাঁড়িতে ধান সেদ্ধ হচ্ছে। তাক মতো সেদ্ধ ধানগুলোকে নামিয়ে তালাইয়ে ঢেলে রোদে দিতে হবে। ওই ভারী হাঁড়িগুলো তুলতে হাঁপিয়ে ওঠে। গরম ধান পায়ে পড়ে সেদিন বেশ খানিকটা পুড়েও গিয়েছিল। তবু এই কাজ করতে হয়। পিসির খ্যানখ্যানে গলার বাদ দিয়ে ওঠে,
বলি, ও অবাগির বেটি, নীলের আর কাজকর্ম ছিল না? একটা ভিখিরির মেয়েকে ঘরে আনলে কা? ভাতগুলো ধরে গেল, দেখছিস না? কমল জবাব দিতে গিয়েও চুপ করে যায়। ওই ধান সেদ্ধ করার ফাঁকে রান্নার কাজও করতে হয়, আর পিসির মুখও সমানে চলে। কমলের মনের সেই সুরটা কোন দিকে হারিয়ে যায়। মনে হয় ওই পিসি যেন তাকে ধরে এনে কোন গারদে আটকে রেখেছে। এ সবও সয়েছে কমল, তবু ভেবেছিল ওই নীলু তার কথা ভাববে, একদিন তার সব আশা সার্থক হবে। নীলুও কয়েকদিন স্বপ্নের ঘোর কাটিয়েছে। একজনকে জয় করবার, দখল করবার নেশাটা তাকে পেয়ে বসেছিল। পিসিও দেখেছে নীলুর নেশাটাকে, ওর নিজেরই খারাপ লাগে, কিন্তু কিছু বলেনি। দেখেছে নীলু আর কমল দুজনে দাওয়ায় গল্প করছে। সন্ধ্যাবেলার সেই মাদকতা নেই ছেলেটার মনে, ও যেন পোষ মেনে গেছে। পিসির মনে হয় ও যেন কমলের কাছে হেরে গেছে, তাই পরাজয়ের জ্বালা বেড়ে ওঠে পিসির মনে। কমল জয়ের নেশার স্বাদ পেয়েছে। ভূষণ মদনও আসে, দেখেছে তারা নীলুকে নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতে। মদন বলে, একটু বেরোবে না ওস্তাদ? কারিতলায় ওরা 3 তাস নিয়ে বসেছে, দমকা কিছু এসে যেত। নীলু কিছু বলার আগেই কমল বলে ওঠে, না, তোরাও তো শিখেছিস, বসে পড়কে না, ওস্তাদকে ডাকা কেন রে? মদন আমতা আমতা করে বলে, না, এমনিই বলছিলাম। কমল জ্বলে ওঠে, বগলে ওটা কি রে দেখি? হাতে নাতে ধরা পড়ে গেছে মদন। কমল বলে ওঠে, মদের বোতল দেখিয়ে ডাকতে এসেছিস ওকে? ফের যদি আসবি, তোর একদিন কি আমার একদিন। মদন পায়ে পায়ে সরে এলো। পিসি অন্ধকার থেকে দেখেছে ব্যাপারটা। মনে মনে রেগে উঠেছে বুড়ি ব্যাপার দেখে। তাই বলে পিসি, এত বাঁধিস না লা, বাঁধন ছিঁড়ে যাবে। মরদ বেটা ছেলে, একটু আধটু ফুর্তি টুর্তি করবে বই কি। কমল এটা যেন মানতে রাজি নয়। নীলুও দেখেছে কমলের কাণ্ড। ওদের সামনে মেয়েটা তেরিয়া হয়ে উঠেছিল, কিন্তু নীলুরও মনে হয়েছিল একবার ঘুরে আসে। তাই বলে নীলু, একটু যাব? তবু দমকা কিছু রোজগার হতো। ওরা সবাই কাঁচা খেলুড়ে, তাছাড়া টাকা পয়সারও তো দরকার। কমল দেখছে নীলুকে, ওর চোখে মুখে দেখছে কমল কি এক নেশার সাড়া। কমল এসব পছন্দ করে না, তাই বলে, না, ওই পাপের পয়সায় আমাদের দরকার নেই। তুমি ভাবো বলদ এক জোড়া কেন, এবছর থেকে চাষাবাদ শুরু করো। অবাক হয় নীলু। ওই রোদে বৃষ্টিতে এইটুন গামছা পরে মাথাল মাথায় দিয়ে মাঠে দিনভর খাটতে এসে পারবে না? তার চেয়ে রাত্রির ওই মেলার আসরের উন্মাদনা অনেক বেশি। ওই উষ্ণতা, নেশার মাদকতা, কলরব, ঝুমুর দলের মেয়েদের মাংসলো দেহের স্পর্শ তার সারা মনের অনুভূতিতে মিশিয়ে আছে। আর রোজগার, এই দিগরের সেরা খেলোয়াড় সে। ওই চামড়ার ঘুঁটি তার হাতে কথা কয়, কি যেন এক ঐশ্বরিক শক্তি ভর করে তার উপর। কিন্তু ওই চাষ করার যন্ত্রণা তার সইবে না। তাই বলে ওঠে নীলু, ওসব পারবো না। হাঁ করে আকাশের দিকে চেয়ে থাকো, বৃষ্টি হলে চাষ হবে, নয়তো খরা উপোস। তার চেয়ে এই বিদ্যেটাই ভালো। কমল দেখছে ওকে। বলে ওঠে কমল, না, ওসব আর করবে না, তুমি কথা দাও। কমলের আজকে স্পর্শ নীলুর মনে শান্তি আনে না, এনেছে একটা ভয়। কি যেন একটা জীবনের সব তৃপ্তিকে হারিয়ে ওই স্পর্শটুকুর মধ্যে ধরা দিতে পারবে না সে। নীলু জবাব দিল না, উঠে গেল দাওয়ার দিকে। আজ তার মনে অজানা ভয় জমেছে। তাকে যেন কমল বন্দি করে রাখতে চায় এই 4 দেওয়ালের মধ্যে। হেরে যাচ্ছে নীলু। পিসির হাঁকে ডাকে খেয়াল হলো নীলুর। পিসি বলে, ডালটা খেতে পারবি? পুড়ে তো ছাই হয়ে গেল।
এত আদিক্ষেতা ভালো লয়লো। নীলু এই ফাঁকে বের হয়ে যায়। পিসি দেখল মাত্র। রাত্রি হয়ে গেছে, কমল তখনও ঘুমোয়নি। নীলুরও পাত্তা নেই। হঠাৎ কার পায়ের শব্দে চাইল। ফিরছে নীলু, দাঁড়াবার সাধ্য নেই, টলছে। আর জড়িত কণ্ঠে বলে, লে সালারা খেলতে জানে না, দিলাম 3 ধান, ব্যাস ভূত। কিছু দলা পাকানো নোট ওর দিকে ছুঁড়ে দিয়েছে নীলু। কমল দেখছে ওই মানুষটাকে। রুদ্ধ আবেগে ফেটে পড়ে কমল। মদ গিলে এসেছো? গর্জে ওঠে নীলু। তোর গতর বেচা পয়সায় গিলিনি, খেতে দিবি না? দেলা করবি রাত ভোর? এই চল, খেতে দিবি। কমলও জানায়, পারবো না। পিসিও এই তাকে উঠে এসে শোনায়, তা পারবি কেন লো? তোর কাছে ভাতারের কি দাম যে পারবি? এমন তো গন্ডা কয়েক ছিল তোর। নীলু হঠাৎ ধমকে ওঠে, খুন কর দেঙ্গা। পিসি বলে, চল বাবা, খেটে খুটে এলি, সময় দুটো খেতে পাবি না? বেশ বউ যা হোক। অবশ্য এই ফাঁকে পিসি টাকাগুলো কুড়িয়ে আঁচলে বেঁধে নিয়ে খাবার দিতে চলেছে। কমল গুম হয়ে যায়। মনে হয় এই আঘাতটা তার বুকে বেজেছে আজ। কোথায় যেন হেরে যাচ্ছে সে। কমল চমকে ওঠে, তার চোখ বেয়ে জল নেমেছে। কমলের মনে হয় কোথাও তার জন্য কোনো আশ্বাস নেই। সব তার কি ভুলে পরিণত হয়েছে? তবু চেষ্টা করেছে কমল। ঘরের জন্য, সংসারের জন্য খেটে চলেছে। পিসির চোখে দেখেছে কি বিচিত্র এক হাসি। সেই রাতের পর নীলু অবশ্য বলেছিল অনেক কথা, কিন্তু কমল জবাব দেয়নি। পিসি ধমকে ওঠে, কাজকর্ম কি নাই পটের বিবির, যে দিন রাত সেজে গুজে থাকবি? কমল মুখ খোলে আজ, সেজে গুজে থাকতেই তো দেখেছ, তোমার সংসারে এসে ঝিগিরি করছি, তুমি তো বসেই থাকো। পিসি এবার জিভ দিয়ে গরল ছড়াতে থাকে। এতকাল যে নীলুর সংসার বুক দিয়ে আগলে ছিল, সেটা সগর্বে ঘোষণা করে বলে, আজ আমি তো 70 হয়েছি না? গর্দন নিয়ে তুই থাক, যেদিকে দুচোখ যায় চলে যাব। এত বড় কথা বলিস তুই? এত বড় আসপদ্দা তোর? নীলুর মনের অতলে একটা ঝড় বয়ে চলেছে। এই ফাঁকে নীলু বের হয়েছিল আগামী মেলার বায়না ধরতে। সেখানে এসে হাজির হয়েছে রতন খেলুড়ে। রতনই বড়বাবুদের কাছে মেলার বায়নার জন্য ধরেছে। ও বলে, নীলে নীলে তো এখন মগের ভেড়ুয়া হয়ে গেছে বাবু মশাই, জোর ধরম ছকে বসতে পারবে? ওসব সাধনার ব্যাপার ফৌত হয়ে গেছে, শুধু না মদনাকে। নীলুর চেলা মদনও নীলুকে ছেড়ে দিয়ে রতনের দলে ভিড়েছে। মদন বলে ওঠে, হি গো বাবু মশাই। বাবুরাও শুনেছেন কথাটা, তাই তারা রতনের জোহর ডাক দিয়েছেন এবারের মেলায়। নীলু শুনে অবাক হয়, সে কি বাবু, আমার বাপের আমলের ডাক, আমি আসন পাবো না? নীলুর মনে হয় পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে তার। এতদিনে সুনাম, পরিচিতি তার সব হারিয়ে যেতে বসেছে। বড়বাবু বলেন, ওসব আর কেন নীলু, ঘর সংসার করেছিস, চাষাবাদ কর, থিতু হ। তাই ডাকটা এবার রতনকেই দিলাম, এবার ওই ছক নিয়ে বসুক মেলায়। অর্থাৎ এই মেলায় তার করবার কিছু নেই। ওই তাজা মদের জ্বালা, ছকের সামনে কলরব, মেলার সুর, গান ভরা জীবন, সে উন্মাদনার জগৎ থেকে তাকে ওরা নির্বাসিত করে দিল ঘরের মধ্যে। কোনো রকমে ঘুম হয়ে বের হয়ে এসেছে নীলু। আজ যেন সব হারানোর ভয়ে ক্ষেপে উঠেছে সে। পথেই 2 পাইট মদ গিলে ফিরছে। বাড়িতে পা দিতেই পিসি কান্না ভেজা স্বরে এবার শুরু করে,
তোর রূপসী বউ নিয়েই থাক তুই, আমি চলে যাচ্ছি বাছা। সবাইকে তাড়িয়ে ওকে নিয়ে রাজত্ব কর। পিসিও এবার ইতিহাস শুরু করে। কমলের নীচ স্বভাব, লোভী মন আর অনেক কিছু নোংরামির কথাই বলে সে। জ্বলছিল নীলু, এবার যেন বারুদের স্তূপে আগুন লাগার মতো ফেটে পড়ে। কমলের চুলের মুঠিটা ধরে এক ধাক্কায় ওকে ছিটকে ফেলেছে। নীলুর যেন সব হারিয়ে গেছে ওই মেয়েটার জন্যই। ও তার সব কিছু ছিনিয়ে নিয়ে তাকে যেন পথের মানুষে পরিণত করতে চায়। কিন্তু নীলু ওস্তাদ আজ জেগে উঠেছে নতুন পৌরুষ নিয়ে। কয়েকটা লাথির প্রচণ্ড আঘাতে কি আর্ত কান্নায় ফেটে পড়ে কমল। কপাল দিয়ে রক্ত ঝরছে। নীলু গর্জায়, ঘর বাঁধার নিকুচি করেছে তোর লষ্টা মাগি কোথাকার, বেরোইখান থেকে। রাত হয়েছে। স্তব্ধ অন্ধকারে কার পায়ের শব্দে উঠে বসল কুসুমবালা। দরজা খুলে হ্যারিকেনের আলোয় কমলকে দেখে চমকে ওঠে সে। তুই? কান্না ভেজা স্বরে কমল বলে, ফিরে এলাম মা। ঘর বাঁধা তার হয়নি। কুসুমের মেয়ে এবারও শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেছে তার মায়ের কাছে।